ভিডিওর শুরুতে যা দেখতে পাইলেন সেটা ছিল শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। মূলত আমরা এটা দেখার জন্য বের হয়েছি। আমার সঙ্গে ছিল আমার কাকাতো কয়েকটা ভাই। তো আমরা এই যে অটোতে উঠে পড়ছি, প্রথমে পলাশবাড়িতে যাইতে হবে। এই যে আমার সাথে ছিল আরও কয়েকজন। তো অটোতে উঠে আমরা এই যে পলাশবাড়িতে চলে আসছি। পলাশবাড়ি থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থান হচ্ছে কমরপুর। রাস্তা পার হয়ে আমরা বিপরীত পাশে চলে আসলাম এবং অটোতে উঠে আমরা কমরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো অটোতে আমার সাথে আমার এই কাকাতো ভাইগুলোকে দেখতে পাচ্ছেন, ওদেরকে নিয়েই মূলত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, যেটা নয়াপাড়ায় অবস্থিত, সেখানেই যাচ্ছি। তো প্রায় বিকেল হয়ে আসছে, আর দিনের বেলা প্রচণ্ড রোদ, যার কারণে আমরা দুপুরে বের হইনি। তো কথা বলতে বলতে আমরা প্রায় কমরপুরের কাছাকাছি চলে আসছি। এইটা হচ্ছে কমরপুর ওভারব্রিজ। এর নিচ দিয়ে আমাদেরকে বিপরীত পাশে যাইতে হবে। আর বিপরীত পাশে সোজা যে রাস্তাটা চলে গিয়েছে, এটাই হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে যাওয়ার রাস্তা। মূলত এখান থেকে একটা অটো বা রিক্সা বা ভ্যান, যে যেটা পারেন সেইটা নিয়ে এই 5 মিনিটের মতো হবে, যাইতে হবে। তো এখানকার ভাড়া হচ্ছে 5 টাকা, আর আমরা যে পলাশবাড়ি থেকে কমরপুরে আসলাম এইটার ভাড়া হচ্ছে 10 টাকা। আর এই রাস্তার মাঝখানে একটা ব্রিজ আছে, যদিও ব্রিজটার কাজ এখনও চলমান আছে। ব্রিজের এই অংশটা পারাপারের ক্ষেত্রে একটু সতর্কতার সহিত পারাপার হইতে হয়, কারণ এই জায়গার রাস্তাটা একটু উঁচু নিচু, যার জন্য একটু সাবধানতা অবলম্বন করা বিশেষ প্রয়োজনীয়। তো এই যে কথা বলতে বলতে আমরা গেটের সামনাসামনি চলে আসছি। আর যেহেতু বিকেল, আলোটা অনেকটা কমে গিয়েছে, যার কারণে ভিডিওতে আলোর পরিমাণ অনেকটাই কম। আর এইটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রবেশদ্বার। যেহেতু দুর্গাপূজা, সেজন্য এই মন্দিরটাকে আরও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এমন সময় এই মন্দিরে আসছি, প্রায় সন্ধ্যা হওয়া হওয়া ভাব, আর আলোর পরিমাণ একটা কমে যাওয়ার কারণে তেমন একটা ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের একদম মেইন গেট। তো গেট পেরিয়ে যদি ভেতরে আসা যায়, তাহলে সামনে ভগবান শ্রীকৃষ্ণের কিছু দেওয়ালিকা দেখা যাচ্ছে। আর ওই পাশের যে বিল্ডিংটা, ওটাতে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রাথমিকভাবে যখন মন্দির তৈরি করা হয় তখন একবার আসছিলাম, তখন অবশ্য এত কিছু তৈরি করা ছিল না। আর এবার এসে দেখি যে একদম পুরোই ভিন্ন চিত্র। তো এখানে এই যে বাবা লোকনাথের একটা মূর্তি রাখা আছে, আর এর পাশে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির তৈরি করা হয়েছে অবশ্য। আর এখানে যে মন্দিরের সংখ্যা সেইটা হচ্ছে 144টা। তো মূল প্রবেশদ্বার পেরিয়ে ভেতরের দিকে আসতেই আপনাদের হাতের ডান দিকে ঘুরলেই দেখা যাবে যে আদিযোগীর সেই বিশাল মূর্তি, যার জন্য এখানকার স্থানটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আর মাঝখানে হচ্ছে শ্মশানকালী অর্থাৎ শ্যামামার মন্দির, এবং তার পাশেই হচ্ছে বিশাল আকৃতির ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, এই যে এখানে দেখাই যাচ্ছে। যদিও শ্রীকৃষ্ণের মূর্তিটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, এটা নির্মাণাধীন অবস্থায় আছে। তো এখান থেকে একটু সামনের দিকে অগ্রসর হলেই দেখা যায় যে নাম কীর্তনের জন্য অনেক সুন্দরভাবে একটা ছাদ তৈরি করে দেওয়া হয়েছে। এই জায়গাটা অবশ্য অনেক সুন্দর। আপনারা যদি কখনো এখানে আসেন, তাহলে এখানকার মুগ্ধতায় মুগ্ধ হতে আপনারা বাধ্য থাকবেন। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি যেহেতু এর আগে একবার আসছিলাম এখানে, সেখানে মানে সেই সময়ের চিত্র আর এখনকার চিত্র পুরোটাই আলাদা। আর সামনের অংশে দুর্গাপূজার জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে, তো সেটাই দেখার জন্য যাচ্ছিলাম। আর 2025-এ যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এটা কিন্তু 10 দিন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ষষ্ঠী থেকে শুরু হওয়ার পর যে দশমী, দশমীর পরে আরও 5 দিন এখানে প্রতিমা রাখা হবে। হাতের ডান পাশে অবশ্য একটা সুইমিং পুল দেখলাম, আর এর উপরে একটা ছাদ তৈরি করে দেওয়া হয়েছে, এর ওপর ওঠা যায়। আর এখানে চা কফির ব্যবস্থাও করা আছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে আসার মূল উদ্দেশ্যই ছিল মূলত দুর্গা প্রতিমা দেখা। তো এখানে এসে দেখলাম যে কাজ চলতেছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আর দিনের আলো কমে যাওয়ার কারণে একটু অন্ধকার চলে আসছে, কিছুক্ষণের মধ্যে অবশ্য সব বাতি জ্বালাই দিবে। তো এখানকার প্যান্ডেলটা অবশ্যই দেখলাম অনেক সুন্দর। আর এখানকার যে প্রতিমা, এটা অনেক সুন্দর, যদিও এখনও রং পুরোপুরি কমপ্লিট হয়নি। আর বাহিরের যে থার্মাকলের কাজ চলতেছে, এটারও দেখলাম যে কাজ এখনও অনেকটা বাকি আছে। বলা যায় যে ষষ্ঠীর আগে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এইসব মূর্তির ডিজাইন মূলত এখানকার যে মূর্তি তৈরি করেন বিধান মহন্ত, উনি মূলত এই দুর্গা প্রতিমার যে মূর্তি সেটা তৈরি করতেছে। অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের যে 144টা মন্দির, এই মন্দিরের যে 144টা প্রতিমা,
এই 144টা প্রতিমায় এই বিধান মহন্তই তৈরি করে আসছেন এবং এখানে যে দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরি করা হচ্ছে সেটাও তিনিই তৈরি করতেছেন। তো মূলত এখানকার যে ডেকোরেশন সেটা অবশ্য অনেক সুন্দর করছে, যদিও ডেকোরেশনের কাজ অনেকটাই বাকি আছে। আর আমরা অবশ্য গেছিলাম চতুর্থীর দিন, এখনও পঞ্চমীর দিন বাকি আছে। তো তার আগে সম্পন্ন এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখাই যাচ্ছে যে যত ধরনের শ্রমিকরা আছে এখানে সব কাজ করতেছে। আর এই পাশে দেখলাম যে একটা পদ্ম পুকুরের মতো কিছু একটা তৈরি করা হয়েছে। আর এটাতে দেখলাম কিছু ফুল, মানে পদ্ম ফুল এটা দিয়ে রাখছে। এটা অবশ্য চালু করে, উপর দিয়ে জল বের হয়, তখন অনেক ভালো লাগে। তো আমরা যখন গেছিলাম তখন অবশ্য ওটা চালু করেনি। আর এই অংশে সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে টগর দেবনাথ। ওনার একটা পেজ আছে। তো আমি বাইরে থাকা অবস্থায় ওনার পেজেই এই মন্দিরের যাবতীয় সব তথ্য ওনার পেজ থেকে অবশ্য জানা যায়। তো ওনার সাথে দেখা হয়, ভাবলাম যে ওনার সাথে একটু ছবি উঠাই। তো ওনাকে বললাম, তো উনি বললেন যে আদিযোগীর সামনে আসো, ওখানে ছবি উঠাই। আসলে দাদা হচ্ছে একজন শিবের ভক্ত আর উনি শিবের যাবতীয় সব পূজা করে থাকেন। তো এইটা হচ্ছে ভগবান শিব আর পার্বতীর মন্দির, আর এইটা হচ্ছে সেই শ্মশানকালীর মন্দির। তো দাদার সাথে ছবি ওঠানো শেষ করে আমরা এই পাশের ভিউটা একটু দেখার চেষ্টা করতেছিলাম। তো এখান থেকে মানে সামনের যে দৃশ্যটা এটা আসলে অনেক সুন্দর। আর যত ধরনের ফুলের গাছ সব এখানে লাগানো হয়েছে। আর ঝাড়বাতি দিয়ে মানে জায়গাটা কেমনভাবে তৈরি করা হচ্ছে যে বাইরে থেকে যে কেউ আসার পরে এখানে মানে এই দৃশ্য দেখায় মুগ্ধ হয়ে যাবে আর কি। তো এই পাশে আসার পর দেখলাম সম্ভবত এটা পঞ্চনারায়ণের মন্দির হইতে পারে, আমার ঠিক ধারণার বাইরে। মূলত দুপুরবেলায় এখানে আসলে আপনারা এই মন্দিরে প্রসাদ পাবেন, যেটা ওই পাশের দেখাই যাচ্ছে। তো আমরা যেহেতু একদম বিকেলের সময় গিয়েছিলাম, তো সেই সময় প্রসাদ শেষ হয়ে গেছে। তো ওই পাশের অংশ থেকে আমরা সামনের দিকের অংশে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কীর্তন হচ্ছিল আর কি, অনেকে কীর্তন করতেছিল। আর ভাবলাম যে একটু উপরে গিয়ে এখানকার উপরের ভিউটা দেখার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনলাম। কীর্তন শোনা শেষে আমরা পাশে যে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের উপরে উঠেছি। আর এখানে উঠে এখানকার যে পুরো ভিউটা এটা একদম এক কথায় অনন্য। মানে এখান থেকে ভিউটা এত সুন্দর দেখা যায়, যদিও মোবাইলে হয়তো অত ভালো দেখা যাচ্ছে না, তবে খালি চোখে দেখলে একদম আপনারা বিশ্বাসই করতে পারবেন না, মনে হয় যে স্বর্গের কোনো জায়গায় আপনি এসে দাঁড়িয়েছেন। এতটা সুন্দর এই জায়গাটা। বিশেষ করে রাত্রিকালে এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর হয়, যেটা ভিডিওর পরবর্তী অংশে আপনাকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা বিকেলে আসছি, তো বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা হইতে চলছে। আর এখনকার ভিউটা একদম অন্য রকম। দুপুরে যে ভিউটা ছিল আর বিকালে যে ভিউটা ছিল তার চাইতে সন্ধ্যা বা রাতের ভিউটা আসলেই অনেক সুন্দর। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বৃদ্ধাশ্রম, অর্থাৎ হরিদাস বাবু এই মন্দির তৈরি করার পাশাপাশি একটা বৃদ্ধাশ্রম তৈরি করার পরিকল্পনাও করছেন এবং তিনি আরও কিছু আশ্বাস দিয়েছেন যে তিনি এখানে গুরুকুল, তারপর হাসপাতাল, পর্যটন কেন্দ্র তৈরি করবেন। তো সেগুলো তৈরি করতে অবশ্যই একটু সময় লাগবে, মন্দিরের কাজ এখনও অনেকটা বাকি আছে। তো আমরা উপরেই ছিলাম অনেকটা সময়, যেহেতু এখান থেকে মন্দিরের পরিবেশটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল। আর এই অংশে যে ব্যক্তিটাকে দেখতেছেন উনি মূলত এই মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু। আর এইটা হচ্ছে শ্মশানকালী। যদিও আমি এর আগে আসছিলাম তখন এই শ্মশানকালী প্রতিমাটা তৈরি করা হয়নি। তো এখানে আসার পর দেখলাম মানে এক কথায় অনেক সুন্দর, কি বলবো, মায়ের মুখটা দেখলে আপনার সারাদিনের সব দুঃখ দূর হয়ে যাবে। আর এবার সে আদিযোগীর মন্দির আর শ্মশানকালী মন্দিরে ওঠার যে সিঁড়িটা, এই সিঁড়িটাতে জলের ফোয়ারা তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায় তাহলে তার চরণ ধুয়ে তিনি পবিত্র হয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াবেন। তো এই সিঁড়িটা এইভাবেই তৈরি করা হয়েছে দেখলাম। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো একদম রাত হয়ে গেছে। তো দেখলাম যে দুর্গা প্রতিমার যে রঙের কাজ এইটা এখনও চলমান আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা গড়িয়ে রাত। তো ভাবলাম যে রাতের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। আর এইটা হচ্ছে মূল গেট, অর্থাৎ প্রবেশদ্বার। আর রাতের ভিউটা কি বলবো, এক কথায় অনেক সুন্দর। আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যেটা দেখলে মনে করেন যে আপনি অবাকই হয়ে যাবেন পুরো। এত পরিমাণ ঝাড়বাতি, এত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে যে এখানে না আসলে অবশ্য আপনারা জিনিসটা আগে অনুধাবন করতে পারবেন না।
মূলত প্রবেশদ্বারের যে বাম পাশের অংশে এখানে মূলত দোকানপাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এখানে অবশ্য এখনও অনেক দোকান বসেনি, দু একটা দোকান বসছে দেখলাম, খাবারের দোকান এবং মন্দিরের যে মানে পূজার যে সামগ্রী কেনা যায় সেগুলো এখানে দেখলাম দোকান বসছে দুই একটা। মূলত দুর্গাপূজা উপলক্ষে এখানে যে মেলা সেটার ব্যবস্থা অন্য জায়গায় করা হয়েছে। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।